ব্যারাকপুর বটতলাতে ব্যারাকপুর বারাসাত রোডের পাশে অনুষ্ঠিত হল সিপিআইএমের এক বিশাল পথসভা। ব্যারাকপুর বারাসাত রোডের পাশে বটতলাতে আসন্ন বিধানসভা 2026-এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে অনুষ্ঠিত হল সিপিআইএমের এক বিশাল পথসভা। উক্ত পথসভায় উপস্থিত ছিলেন সিপিআইএমের একাধিক নেতা এবং নেতৃত্ব। আজকের এই পথসভায় ব্যারাকপুরের সিপিআইএম প্রার্থী সুমন রঞ্জন বন্দ্যোপাধ্যায় মঞ্চে উপস্থিত হয়ে বর্তমান শাসক দলের বিরুদ্ধে এবং বিরোধী দলের বিরুদ্ধে একাধিক অভিযোগে বক্তৃতা দেন। দেখুন আমাদের সেই প্রতিবেদন। আজকের অনুষ্ঠান শেষে আমাদের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের সিপিআইএম প্রার্থী সুমন রঞ্জন বন্দ্যোপাধ্যায় কী জানালেন আমরা শোনাব। ব্যারাকপুর থেকে দেবাশিস পালের রিপোর্ট, সংবাদ বঙ্গবাণী। চাল থেকে শুরু করে চাকরি, এই সীমাহীন দুর্নীতি কোথাও যেন কোনো জায়গায় ঢাকা পড়ে যাচ্ছে ধর্মীয় মেরুকরণের আবহ। বিজেপির যে নীতির ফলে শ্রমিক, কৃষক ক্রমশ এবং ছোট ব্যবসায়ী ক্রমশ বিপন্নতার সম্মুখীন হচ্ছে, ঢাকা পড়ে যাচ্ছে এই ধর্মীয় মেরুকরণের আবহ। মানুষকে তার বিচার বুদ্ধি প্রয়োগ করার অবসর পর্যন্ত দেওয়া হচ্ছে না। টিভিতে, মিডিয়ায়, খবরের কাগজে যেভাবে কলম ভাগ করে একদিকে মোদি, আরেকদিকে মমতা, একদিকে মমতা, আরেকদিকে অমিত শাহ, আমাদের প্রতিদিনকার রুটি রুজির দাবিগুলো ক্রমশ হারাচ্ছে। একটা উদ্দেশ্য আছে এদের, ষড়যন্ত্র বলা যেতে পারে। সেটা হচ্ছে পশ্চিমবাংলার বুক থেকে বামপন্থী চেতনা, বামপন্থার যে ইতিহাস, বামপন্থী আন্দোলনের ইতিহাস, তাকে ভুলিয়ে দেওয়া, তাকে নিকেশ করা অন্যতম উদ্দেশ্য। এই বিজেপি চারিপাশে এমন একটা রব, তৃণমূলকে সরাতে পারে বিজেপি। টিভিতে, মিডিয়ায়, সর্বত্র আপনার মনে হচ্ছে বিজেপি একমাত্র বিজেপি পারে তৃণমূলকে সরাতে, সর্বত্র বিজেপি। এই পরিসরে আপনাকে একবার অনুরোধ করব, একটু ভেবে দেখবেন। আপনার চায়ের দোকানে, যে চায়ের দোকানে পাড়ার মোড়ে আপনি আড্ডা মারেন, পরিবারে কেউ অসুস্থ হলে গল্প আড্ডার যেখানে ঠেক হয়, সেখানে কোথাও হসপিটালে যেতে হলে, শ্মশানে যেতে হলে, একটু বুকে হাত দিয়ে বলুন তো, একটু ভেবে বলুন তো, এই সরাসরি বিজেপি কর্মী বলে যাদেরকে মনে হয়, তেমন একজন লোককে আপনি পাশে দেখেছেন? এই যে মিছিলগুলো হয় বিজেপি, আপনার বাড়ির সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে, আপনি কজন বিজেপিকে চেনেন সেখানে যারা মিছিল করে যাচ্ছে? অধিকাংশ বহিরাগত, একই লোক বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়াচ্ছে। অন্যদিকে বামপন্থীদের দেখুন, যে কটা মিছিল আপনার পাড়া দিয়ে যেতে দেখবেন 10 জন, 15 জন, 20 জন, 25 জন, 30 জন, 50 জন বামপন্থী প্রার্থীর সঙ্গে যারা আপনার বাড়ির সামনে দিয়ে ঘুরছেন, তাদের প্রায় প্রত্যেকে আপনার চেনা। মান অভিমান থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, কিন্তু তিনি আপনার চেনা। এত বছর ধরে প্রতিদিন আপনার সঙ্গে তার দেখা হয়, কথা হয়। একজন বিজেপি কর্মীর কথা বলতে পারবেন যাকে আপনি প্রতিদিন আপনার পাশে পান, সঙ্গে পান, আড্ডায় পান? এই যে দীর্ঘ এসআইআর প্রক্রিয়া গেল, 91 লক্ষ মানুষের নাম বাদ গেল, তার মধ্যে অবশ্যই কিছু মৃত, কিছু স্থানান্তরিত। স্যার, 1977 সালে আপনারা বামফ্রন্ট সরকার তৈরি করেন।
এবং টানা এগারো অবধি আপনাদের শাসনকাল চলে। এই 34 বছরে আপনাদের বক্তব্য অনুযায়ী পশ্চিমবঙ্গে অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু 11-র পর থেকে পরপর 3টে নির্বাচনে আপনারা শূন্য হয়ে গেলেন। 4 নম্বর নির্বাচন, কি রেজাল্ট হতে পারে? মানুষ কিন্তু এখন বুঝছেন এই যে 3টে নির্বাচনের কথা আপনারা বললেন, তাতে এক ধরনের বাইনারির আবহ তৈরি করা হয়েছিল, একটা সেটিংয়ের যুদ্ধ। বিজেপি তৃণমূলের মধ্যে যে সেটিং, সেই সেটিং এখন মানুষ ভেঙে ফেলছে প্রতিটি জায়গায়। আমরা যখন মানুষের কাছে যাচ্ছি, তাদের কাছে আমাদের বক্তব্য তুলে ধরছি, অনেক ক্ষেত্রেই দেখছি মানুষ সহমত হচ্ছেন। এই যে তৃণমূলের যে ব্যভিচার বলতে পারেন, তাদের যে দুর্নীতি, সীমাহীন দুর্নীতি, তার বিরুদ্ধে মানুষ সোচ্চার হচ্ছেন। এবং মানুষ এটাও বলছেন বিজেপি এবং তৃণমূলের মধ্যে একটা ভেতরে ভেতরে তলে তলে আন্ডারস্ট্যান্ডিং আছে, এবং সেখান থেকে তারা চায় সেটা হচ্ছে তৃণমূল এবং বিজেপি নিজেদের মধ্যে যে ক্ষোভগুলো মানুষের যা তৈরি হচ্ছে, নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেওয়া, মানুষ সেটা ধরে ফেলেছেন। সেই আন্ডারস্ট্যান্ডিংটা স্যার আপনারা ভাঙতে পারছেন না কেন? আন্ডারস্ট্যান্ডিং এবার অবশ্যই ভাঙবে, অবশ্যই ভাঙবে, এবং ভাঙছে বলেই আপনারা দেখবেন এই মুহূর্তে এবছরের যে ভোট, অতীতের ভোটে যে কথা বলেছেন তারা, কি আমাদের সিপিএমকে খুঁজে পাওয়া যায় না, প্রথমে একটা ভাষ্য তৈরি হলো, তারপরে হলো সিপিএম ভালো কিন্তু সিপিএম পারবে না। এবছর দেখুন, একদিকে শওকত মোল্লা বলছেন প্রয়োজনে তৃণমূলকে না দেন যদি বিজেপিকে দিন, আবার ওদিকে সুকান্ত মজুমদার বলছেন প্রয়োজনে তৃণমূলকে দিন কিন্তু সিপিএমকে দেবেন না। এর থেকেই বোঝা যাচ্ছে তারা দুই দলই তারা এই মুহূর্তে সন্ত্রস্ত, কারণ বামপন্থীদের পক্ষে মানুষের সমর্থন প্রতিদিন বাড়ছে। যত আমরা নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি, মানুষের ক্ষোভ, সংকট মানুষের মধ্যে যা কিছু রয়েছে, তার প্রতিফলন মানুষের কথার মধ্যে আমরা পাচ্ছি। তারা আর বিশ্বাস করছেন না এই দুটি দলকে। তাদের জীবন জীবিকার সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে এই দুটি দল যে পাশে থাকবে না, এ বিষয়ে মানুষ আজকে নিশ্চিত। জয় আমাদের হবে এবছর। আপনারা বলছেন যে পশ্চিমবাংলায় উন্নয়ন নেই, আপনাদের সময়ই একমাত্র উন্নয়ন হয়েছিল, কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলোতে এখন আমাদের পশ্চিমবাংলারই লোক চলে যাচ্ছে কাজের জন্য, বা সাউথের দিকে চলে যাচ্ছে। কেন সেটা হচ্ছে? দেখুন, বিজেপি শাসিত রাজ্য বলতে কিছু কিছু জায়গা রয়েছে, যে জায়গাগুলো আপনি যদি বলেন আজকে বিজেপি শাসিত, কিন্তু ধরুন গুজরাটের কথা বলবেন, গুজরাটের উত্থান বিজেপির শাসনকালে হয়নি। আপনারা যদি জামনগর দেখেন, এই জামনগর কিন্তু বিজেপির শাসনকালে তৈরি হয়নি। আম্বানিদের যে উত্থান ভারতবর্ষের অর্থনীতিতে, যে জায়গায় তারা আজকে এসে পৌঁছেছে, সেটা কিন্তু বিজেপির আমলে হয়নি, বিজেপির আমলের আগের থেকেই রয়েছে। গুজরাটে একটা শিল্প সংস্কৃতি দীর্ঘদিনের রয়েছে, সেটা একটা অন্য জায়গা। কিন্তু লক্ষণীয় বিষয় দেখবেন, সাধারণ খেটে খাওয়া মানুষের অনেক মানুষ কিন্তু অবিজেপি শাসিত রাজ্যগুলোতেও যাচ্ছেন, কেরালায় বিশেষ করে, তামিলনাড়ুতে, এবং সেখানে দেখা যাচ্ছে এখানে যদি 300 টাকা বেতন হয়, কেরালায় 900 থেকে 1000 টাকা বেতন পাচ্ছে, সেখানেও মানুষ যাচ্ছে। কাজেই এটা ভাবার কোনো কারণ নেই কি যে বিজেপি শাসিত রাজ্য মানে সেগুলিই ভালো। তার একটা অতীত ইতিহাস রয়েছে, সেই কারণে সেই জায়গাগুলো আজকে অনেকখানি অগ্রণী হয়তো শিল্পের ক্ষেত্রে। বাংলাও এক সময় ছিল, এক সময় বাংলা 2008 সালে ভারতবর্ষে শিল্পে বিনিয়োগের ক্ষেত্রে 3 নম্বর স্থানে ছিল। 10 সালে 15,052 কোটি টাকার শিল্পে বিনিয়োগ হয়েছিল। সেই শিল্প সম্ভাবনাকে ধ্বংস করেছে তৃণমূল, এবং আমি মনে করি না বিজেপি সেই জায়গায়, তৃণমূল যে জায়গাটায় নিয়ে গেছে, সেই জায়গার থেকে বিজেপিরও কোনো কিছু বাংলাকে দেওয়ার আছে বলে মনে হয় না। বিজেপি শাসিত অন্য রাজ্যগুলোর অবস্থা দেখুন, সেখানে কতটুকু উন্নয়ন হয়েছে। সব জায়গায় তো উন্নয়ন হয়নি। বিহারে কি যাচ্ছেন মানুষ? যাচ্ছেন। 15 বছরে কি তৃণমূল সরকার এখানে উন্নয়ন করেছে? কি মনে হয়? আমি বিশ্বাস করি না উন্নয়ন করেছেন বলে, আমি বিশ্বাস করি না। যেটুকু হয়েছে, কিছু ফেস লিফট হয়েছে, কিছু বিল্ডিং হসপিটালের রং হয়েছে, গালভরা নাম দেওয়া হয়েছে সুপার স্পেশালিটি হসপিটাল। ব্যারাকপুর অঞ্চলে দেখবেন এত সমস্যা, অথচ লক্ষ লক্ষ টাকা খরচ করে ব্যারাকপুর স্টেশনের ধার দিয়ে যে রাস্তাটা চলে গেছে, রাস্তার ধারে দেওয়াল, সেখানে পেইন্টিং হয়েছে, অথচ নিকাশি ব্যবস্থা বিপর্যস্ত ব্যারাকপুরে।
আপনি দেখুন এখানে রাস্তাঘাটের পরিস্থিতি কোন জায়গায় এসে দাঁড়িয়ে রয়েছে। কিছুই করেনি বাংলায়। আমরা যা গড়ে গেছিলাম, স্কুল 8,000-এর উপরে স্কুল বন্ধ করেছে, শিল্প সম্ভাবনা ধ্বংস করেছে। এই টিটাগড়ে অনেকগুলো কারখানা, এই গত কয়েক মাসে 3টে কারখানা বন্ধ হয়েছে। শিল্প সম্ভাবনা তৃণমূল ধ্বংস করেছে। আমরা যা সর্বোপরি তৈরি মনে হয় করে কি আপনার যে এবারে বামপন্থা ভালো রেজাল্ট করবে? এবার আমরা সরকার গড়ব, এ বিষয়ে আমি নিশ্চিত, এ কথা বলতে পারি। মানুষ চারিদিকে আপনারা দেখুন, উত্তরবঙ্গে যে ভোট হয়ে গেল, মুর্শিদাবাদ, মালদা, সেখানে কি ঘটনা ঘটছে। আইপ্যাকের লোকজন আজকেই বলেছেন অধীর চৌধুরী, আইপ্যাকের লোকজন কংগ্রেসের সম্ভাব্য বিজয়ীদের পেছন পেছন ছুটছেন। আমাদের প্রার্থীরা কোন জায়গায় রয়েছেন আপনারা বুঝতে পারছেন। বিশাল মিছিল, তারপরে যে ধরনের তাদের অভিব্যক্তি মানুষের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, ওই অঞ্চলে বামপন্থী শক্তির আবার পুনরুত্থান ঘটছে এই বাংলায়, এটা নিশ্চিত থাকবে। অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে.ডি. ঘোষের নার্সিংহোম। এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ, এসি শেয়ারিং কেবিন, এসি কেবিন, এনআইসিইউ, মেটার্নিটি, পেডিয়াট্রিক, ভেন্টিলেটর ফেসিলিটি, মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, এনি টাইপ অফ সার্জারি, obstetrics and gynecology, 24 hours ambulance facility, general medicine, pathology, physiotherapy, PFT, ECG, EEG, Holter monitoring, এছাড়াও থাকছে ডেইলি ওপিডি সার্ভিস, 24 hours emergency সার্ভিস। আমাদের ঠিকানা বারাসাত রোড, নোনা চন্দনপুকুর, ব্যারাকপুর। অমলা সিনেমা হলের বিপরীতে, কলকাতা 122। যোগাযোগ 03325920006। মোবাইল নাম্বার 9433389740 এবং 9433389739। সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড।